বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিয়ার ডক্টরস, আজকে সানডে জেনেসিস গাইনি ডেতে বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি, ডক্টর ইসরাত জাহান লিমা, এমবিবিএস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। এফসিপিএস পার্ট অন অপশন গাইনি জানুয়ারি 2023। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে এখন ট্রেনিং করছি আপাতত। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, অবস্টেন গাইনি রিলেটেড, যেটা থেকে ইনভেরিয়েবলি প্রতি সেশনেই আমাদের কোশ্চেন থাকে। টপিক দুটো ছোট, জানার তো অনেক কিছুই আছে, তবুও পরীক্ষায় কিছু স্পেসিফিক জায়গা থেকে স্পেসিফিক কোশ্চেন আমাদের পার্ট ওয়ানের জন্য যেটা আসে, সে ব্যাপারে আমি কিছুটা ডিসকাস করব। টপিক দুটো থেকে, দুটা টপিক থেকেই মোটামুটি কোশ্চেন প্রতিটা সেশনেই দেখা যায় যে আসে, প্রতিটা সেশনে না আসলেও অল্টারনেট সেশনে তো মানে থাকেই। তো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডারস আর হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ প্লাসেন্টা অ্যান্ড কর্ড। তো ফার্স্টে আমি অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। অ্যামনিওটিক ফ্লুইডটা কি? অ্যামনিওটিক ফ্লুইড সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে। Amniotic fluid is a watery substance in the amniotic cavity which surrounds the fetus during pregnancy. The fluid serves as the protective cushion. It absorbs jolts, prevents adhesion of the embryo to the amnion, and allows the fetal membrane. আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, এখানে অ্যামনিওটিক ফ্লুইড স্ট্রাকচারটা একটু ভালোভাবে বোঝানো আছে যদি আপনারা লক্ষ্য করেন। বাইরের লেয়ারটা যেটা হচ্ছে আমাদের ইউটেরাইন ওয়াল, ইউটেরাইন ওয়ালের ভেতরে তো প্লাসেন্টা ইনকোর্স থাকে, তার সাথে আম্বিলিকাল কর্ড দিয়ে ফিটাস কানেক্টেড থাকে। তো ফিটাস যেই স্যাকটার মধ্যে থাকে, যেটার মধ্যে আর কি আমরা বলি যে মাদের আসলে জিজ্ঞেস করি যে পানি ভাঙছে কিনা বা পানি রিলেটেড কিছু, সেটাই হচ্ছে মেনলি অ্যামনিওটিক ফ্লুইড, ওটার কথাই আমরা বলি। তো অ্যামনিওটিক ফ্লুইডটা একটা স্যাকের মধ্যে থাকে, সেটা হচ্ছে অ্যামনিওটিক স্যাক। তার বাইরের লেয়ারটা হচ্ছে অ্যামনিয়ন আর কোরিয়ন, যেটা ফিউজড হয়ে লেয়ার ফর্মেশন করে সেটা। এরপরে যদি আমরা একটু দেখতে চাই, এই যে এই লেয়ারটা, এটা হচ্ছে কোরিয়নিক মেমব্রেন। দেন আমার আউটার সাইডটা হচ্ছে ইউটেরাইন ওয়াল গেল। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড যেটা আছে, আমার অ্যামনিওটিক স্যাকের মধ্যে যেটা থাকে অ্যামনিওটিক ফ্লুইড, ওর কাজটা কি? সে ফিটাসের জন্য একটা প্রোটেক্টিভ কুশন হিসেবে কাজ করে, প্লাস এর মধ্যে তো কিছু নিউট্রিয়েন্টও থাকে। তো যার জন্য সেটার মধ্যে হচ্ছে নিউট্রিয়েন্ট গুলো ফিটাস অ্যাবজর্ব করতে পারে, ও ফিটাসকে প্রোটেকশন দিবে। প্লাস হচ্ছে গিয়ে যে যে কোনো জিনিসে, যেমন হচ্ছে গিয়ে নিউট্রিটিভ সাবস্টেন্স বা উম, আহ, যে কোনো হচ্ছে মানে মিনারেলস, এই জিনিসগুলো ফিটাসের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে কিছু পরিমাণে অ্যাবজর্ব করবে। তো সেক্ষেত্রে দ্য ভলিউম অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড, এখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কি পরিমাণ থাকবে, কত সপ্তাহ থেকে তৈরি হবে আমাদের শরীরে, মানে মাদের শরীরে, সেটা জানতে হবে। দ্য ভলিউম অফ অ্যামনিওটিক ফ্লুইড ইনক্রিজেস ফ্রম 30 ml অ্যাট 10 weeks। 10 সপ্তাহে যদি সেটা 30 ml থাকে, তাহলে 20 সপ্তাহে গিয়ে সেটা 450 ml এ পরিণত হয়। হাইয়েস্ট যখন একজন মা টার্ম প্রেগনেন্সিতে পৌঁছায়, তখন তার 800 থেকে 1000 ml পর্যন্ত সাধারণত অ্যামনিওটিক ফ্লুইড থাকে টার্মে। সেক্ষেত্রে ধরা হয় যে 37 উইক্সে 800 থেকে 1000 পর্যন্ত, 1000 লিটার পর্যন্ত, মানে 1000 ml পর্যন্ত অ্যামনিওটিক ফ্লুইড ফর্মেশন হয়ে যায়। তো দ্য ভলিউম অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ রিপ্লেসড এভরি 3 আওয়ার্স। সেক্ষেত্রে যখন আমাদের অ্যামনিওটিক ফ্লুইড ফর্মেশন শুরু হয় বা এটার ইম্পর্টেন্স যখন বডিতে আসা শুরু করে, ফিটাসের বডিতে, ফিটাসের জন্য, তখন দেখা যায় যে এভরি 3 ঘন্টায়, মানে অল্টারনেট 3 ঘন্টায় অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ চেঞ্জ হয়। সেটা কিভাবে? এই ফ্লুইডটা কোথা থেকে আসে? তো এই ফ্লুইডটা হচ্ছে কিছু পরিমাণ বাচ্চা দেখা গেছে যে বাচ্চা ইউরিনেশনের মাধ্যমে, ফিটাসের ইউরিনেশনের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম বাড়ে। আবার দেখা গেছে ও কিছুটা এনগালফ করে, যে যে বলে না যে মানে আমরা প্রত্যেকে মাতৃগর্ভে নিজের নিজের ইউরিন নিজেই অ্যাকচুয়ালি সোয়ালো করি। তো ব্যাপারটা সেরকমই। আহ দেখা গেছে ইউরিনেশনের মাধ্যমে যেটা আসে তখন ভলিউম বাড়ে, আবার ফিটাস যখন ওটাকে এনগালফ করে তখন ভলিউমটা কিছু পরিমাণ কমে। এভাবে প্রত্যেক 3 ঘন্টা পর পর অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ চেঞ্জ হয়। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 5th মান্থ দ্য ফিটাস সোয়ালোজ ইট ওন অ্যামনিওটিক ফ্লুইড, যেটা বললাম অ্যাবাউট হাফ দ্য টোটাল অ্যামাউন্ট, অর্ধেক অ্যামাউন্টের মতো সে হচ্ছে গিয়ে সোয়ালো করে ফেলে। ফিটাল ইউরিন ইজ অ্যাডেড ডেইলি টু দ্য অ্যামনিওটিক ফ্লুইড ইন দ্য 5th মান্থ। ইউরিন থেকে 5th মান্থের পর থেকে প্রতিদিনই কিছু পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ অ্যাডেড হয়। তো এই অ্যামনিওটিক ফ্লুইডটার আমাদের ইম্পর্টেন্সটা কি? আমাদের আজকের টপিকটা হচ্ছে
অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডারস, কি কি ডিসঅর্ডার হতে পারে অ্যামনিওটিক ফ্লুইডে, এটা না থাকলে কি ক্ষতি হয়, বা কম থাকলে কি ক্ষতি হয়, বেশি থাকলে কি ক্ষতি হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। কোনো কিছু যেমন শরীরে বেশি থাকাও ভালো না, কম থাকাও সেরকম ভালো না। তো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড আমরা ধরে নেই যে একটা মায়ের বডিতে থাকবে, যেটা ফিটাসের ডেলিভারি রিলেটেড পারপাসে হেল্প করবে, ফিটাসের প্রোটেকশনে হেল্প করবে, সবকিছু মিলিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে। কিন্তু সেটা থেকে যদি কখনো কম হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সেটাও একটা ডিসঅর্ডার, আবার যদি বেশি হয়ে যায় সেটাও ডিসঅর্ডার। তো কম হয়ে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে অলিগো হাইড্রোমিয়াস। অলিগো মানে কম, হাইড্রোমিয়াস মানে ফ্লুইডের কথা বলেছে, অলিগো হাইড্রোমিয়াস। আর পলিহাইড্রোমিয়াস বা হাইড্রোমিয়াস মানে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম যখন বেড়ে যায়, প্রয়োজনের অতিরিক্ত বেড়ে যায়, তখন তাকে আমরা পলিহাইড্রোমিয়াস বলবো। এখানে কিছু ফাংশন দেয়া হয়েছে অ্যামনিওটিক ফ্লুইডের। হোয়াট ইজ অ্যামনিওটিক ফ্লুইড অ্যান্ড ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, কেন আমাদের অ্যামনিওটিক ফ্লুইডটা বেশি ইম্পর্টেন্ট আমাদের মায়েদের মানে বডির জন্য। Amniotic fluid is what surround baby in the womb and has many roles. Protection from the trauma to the abdomen. বাচ্চাকে অ্যাবডোমিনে মা কোনো কারণে আঘাত পেলেও দেখা গেছে এটা একটা কুশন হিসেবে কাজ করে, যার জন্য বাচ্চা আঘাত থেকে রক্ষা পায়। হ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু প্রপার্টি আছে, has nutrients floating in the water that the baby can swallow and absorb, যেটা বলেছিলাম। Later in pregnancy, it is largely made up of baby's urine and lung secretion. এখানে তিনটা বেলুন দিয়ে বোঝানো হয়েছে। মাঝখানেরটা হচ্ছে নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড লেভেল, যেটা অ্যাজ ইউজুয়ালি থাকে, সেটার কথা বলা হয়েছে। যখন সেটার পরিমাণ বেড়ে যায় তখন এটাকে আমরা পলি বলছি, টু মাচ অ্যামনিওটিক ফ্লুইড, এন্ড যখন সেটা কমে যায় তখন সেটাকে অলিগো বলছি। এখন পলিহাইড্রোমিয়াসের আরেক নাম হচ্ছে হাইড্রোমিয়াস। হাইড্রোমিয়াস বলতে আমরা পলিহাইড্রোমিয়াস বলবো, নট অলিগোহাইড্রোমিয়াস। এরপরে অ্যামনিওটিক ফ্লুইড অ্যাবনর্মালিটিস এর একটা স্লাইড আছে। এখানে অলিগোহাইড্রোমিয়াসটা কখন বলবো আর পলিহাইড্রোমিয়াসটা কখন বলবো। কম তো অনেক কমও হতে পারে, আবার বেশি তো অনেক বেশিও হতে পারে। এখন কোনটা নর্মাল লেভেল সেটা আমাকে জানতে হবে, নর্মালের থেকে বেশি কোনটা, কম কোনটা, কখন কোনটাকে কি হিসেবে ডিফাইন করব সেটা আমাকে জানতে হবে। অলিগোহাইড্রোমিয়াস, অলিগোহাইড্রোমিয়াসটা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ রিডিউসড অ্যামনিওটিক ফ্লুইড লেভেল অফ 200 ml অর লেস। 200 ml এর বা তার থেকে কমে গেলে তখন আমরা সেটাকে বলবো অলিগো। অলিগোর ক্ষেত্রে এটা আমরা কিভাবে মেজার করব, যে দেখে তো মাকে বোঝা যাবে না যে এটা অলিগো। কিছু কিছু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা কিছু কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন সাইন দেখে আমরা বুঝতে পারবো যে না ঠিক আছে মা অলিগো বা পলি। বাট তার থেকেও আহ, বড় একটা ডায়াগনস্টিক পয়েন্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। সোনোগ্রাফি আমরা যখন করি তখন অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেখা হয়। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেখে সেটা যদি আমরা 5 সেন্টিমিটার বা তার থেকে কম পাই, অথবা ডিপেস্ট ভার্টিক্যাল পুল বা ডিপেস্ট ভার্টিক্যাল পকেট, এটা যদি হচ্ছে less than 2 cm, যেটা দেখবেন আপনারা ইনভেরিয়েবলি আল্ট্রা রিপোর্ট চেক করলে ডিপিটি অথবা হচ্ছে আপনার অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি 5 cm এর কম হয়, অথবা ডিপেস্ট ভার্টিক্যাল পকেট যদি 2 cm এর কম হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারি, ডায়াগনোসিসে অলিগোহাইড্রোমিয়াস। আর পলিহাইড্রোমিয়াসের ক্ষেত্রে কি, আবার সেম, 2000-এর যদি উপরে চলে যায়, এখানে হচ্ছে 200, আর 2000-এর যদি উপরে চলে যায় তখন হচ্ছে আমরা সেটাকে বলবো পলিহাইড্রোমিয়াস। সেক্ষেত্রে মায়ের অ্যাবডোমিনটা অনেক বড় হবে, টেন্ডার হবে, ফিটাল পার্ট গুলো ভালোভাবে বোঝা যাবে না অ্যাবডোমিন পালপেট করলে। এই তো সেক্ষেত্রে এএফআই টা কত আসবে, আমরা রিপোর্ট চেক করলে দেখবো এএফআই টা হচ্ছে more than 25 cm, আর ডিপেস্ট ভার্টিক্যাল পুল হচ্ছে বা পকেটটা হচ্ছে more than 8 cm। তখন আমরা সেটাকে পলিহাইড্রোমিয়াস বলবো। আর ইন বিটুইন দ্যাট সেটা হচ্ছে নর্মাল আমাদের অ্যামনিওটিক ফ্লুইড লেভেল, 200 থেকে যদি 2000-এর মধ্যে থাকে, বা 5 cm থেকে শুরু করে যদি 25 cm এর কম থাকে, তখন সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড লেভেল। তার থেকে বেশি বা কম হলে আমরা অলিগো বা পলি হিসেবে ডিফাইন করব। এখন প্রত্যেক পরীক্ষায় দেখা গেছে যে কিছু কোশ্চেন আসে এটিওলজিক্যাল ফ্যাক্টর সম্পর্কে। তার আগে আমি একটু ডিসক্রাইব করতে চাচ্ছি পলিহাইড্রোমিয়াস। এখন এই যে পলিহাইড্রোমিয়াস মাদের কেন হয়, কিসের জন্য হয়, কোন কোন ক্ষেত্রে হয়, সেটা তো আমাদেরকে কিছুটা জানতে হবে। আহ অহেতুক তো একটা মায়ের হচ্ছে গিয়ে কোনো অ্যাবনর্মালিটি ডেভেলপ করবে না অ্যামনিওটিক ফ্লুইড। একজন সুস্থ মাদার তার কেন পলিহাইড্রোমিয়াস হবে, তার কেন অলিগোহাইড্রোমিয়াস হবে, তার তো কিছু কারণ থাকবে। তো সেটা মেইনলি মেকানিজমটা কিছুটা ছোট করে ডিসক্রাইব করি। যেমন ফিটাল যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো অবস্ট্রাকশন থাকে, ইসোফেজিয়াল অথবা ডিউডেনাল অথবা ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া অথবা অ্যানেনকেফালি, যেগুলোতে হচ্ছে মেনিনজেসটা ইউজুয়ালি এক্সপোজড থাকে, এসব ক্ষেত্রে দেখা গেছে যে ফিটাসটা সোয়ালো করতে পারে না, মানে যে পরিমাণ ও ফ্লুইড সোয়ালো করার কথা ছিল সেই পরিমাণ ফ্লুইড সোয়ালো করতে পারে না। যার জন্য কি হবে, যদি সোয়ালো না করতে পারে,
ও ফিটাসের ভিতর যাচ্ছে না, ওটা স্যাকের ভিতর রয়ে যাচ্ছে। স্যাকে ফ্লুইডের পরিমাণ সিক্রেশন দিয়ে বাড়তেছে, সেলগুলো দিয়ে সিক্রেশনের মাধ্যমে বাড়তেছে, বাট ফিটাস সেটা সোয়ালো করতে পারতেছে না, ইউরিনেট করতে পারতেছে, সোয়ালো করতে পারতেছে না। তখন হচ্ছে গিয়ে সেক্ষেত্রে পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। আবার এদিকে যদি হাই ফিটাল কার্ডিয়াক আউটপুট, অ্যালুমিনাইজেশন, প্রিভিয়াস ইনফেকশন অথবা ফিটোম্যাটার্নাল যদি কোনো হেমোরেজ থাকে, তখন হচ্ছে এসব ক্ষেত্রে আবার ফিটাসের ইউরিনেশনটা বেড়ে যাবে, পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। দ্যাট মিনস পলিহাইড্রোমিয়াস দুইটা ক্ষেত্রে ডেভেলপ করে। যদি ফিটাস কম খায়, বেশি ইউরিনেট করে, তখন সেক্ষেত্রে আমাদের পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। তো সেসব ক্ষেত্রে পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে যে ক্ষেত্রে ফিটাস সোয়ালো করতে পারবে না অথবা ইউরিনেট বেশি করবে, সেসব কন্ডিশনের কথা এখানে বলা হয়েছে। এখন এই পলিহাইড্রোমিয়াস, পলি তো অনেক বেশি পলি হতে পারে, 2000 ml এর উপরে আমরা বলেছি। তো 2000 ml অথবা হচ্ছে এএফআই যদি 25 cm এর বেশি হয়, সেক্ষেত্রে 2000 ml এর উপরে তো অনেক বেশি হতে পারে, 3000, 4000, 5000, অথবা এএফআই হচ্ছে যদি চিন্তা করি আমি, এএফআই অথবা হচ্ছে ডিপেস্ট ভার্টিক্যাল পকেট, এগুলো চিন্তা করলে দেখা গেছে যে 8 cm এর বেশি হতে পারে, 9, 10, 11, 12। এখন কোনটাকে কি হিসেবে আমরা ক্যাটাগরাইজ করব, কোনটার ম্যানেজমেন্ট কি, সেজন্য আমাদেরকে এগুলোকে ক্যাটাগরাইজ করতে হয়। কিসের জন্য আমি কি মেজারমেন্ট নেব, মাইল্ডের জন্য কি মেজারমেন্ট নিব, মডারেটের জন্য কি মেজারমেন্ট নিব, সিভিয়ারের জন্য কি মেজারমেন্ট নিব, সেজন্য আমাকে জানতে হবে তিনটা ভ্যারাইটি সম্পর্কে। তো পলিহাইড্রোমিয়াসকে আমরা যদি ক্যাটাগরাইজ করি, তখন তিনটা ধাপে আমরা ক্যাটাগরাইজ করতে পারি: মাইল্ড, মডারেট, সিভিয়ার। সেক্ষেত্রে মাইল্ড পলিহাইড্রোমিয়াসটাই বেশি দেখা যায় 80% কেসেসে। তো এক্ষেত্রে হচ্ছে ডিপের যে ভার্টিক্যাল পকেটটা, সেটা দেখা গেছে যে 8 থেকে 11-র মধ্যে থাকবে, 8 to 11 cm। তো যেহেতু আমার পলি শুরু হয়েছে 8 থেকে 11-র মধ্যে থাকলে আমি বলবো মাইল্ড, মডারেট বলবো যদি 12 থেকে 15-র মধ্যে থাকে, আর সিভিয়ার পলিহাইড্রোমিয়াস আমরা বলবো এটা হচ্ছে যখন 16 বা তার উপরে চলে যাবে, তখন আমরা সিভিয়ার পলিহাইড্রোমিয়াস বলবো। সেক্ষেত্রে একটা কন্ডিশন ডেভেলপ করে, এটাকে বলে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, যেখানে হচ্ছে একটা টুইন বলতে গেলে অন্য একটা টুইনকে অ্যাবজর্ব করে ফেলে, বা অন্য একটা টুইনের থেকে নিউট্রিশন নিয়ে ফেলে, বা একটা টুইন সেক্ষেত্রে হচ্ছে স্ট্যাবলিশড হয়, অন্য একটা টুইন সেক্ষেত্রে সার্ভাইভ করতে পারে না। সেটা সম্পর্কে ডিটেলসে হয়তো আপনারা অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে ডিসকাস করা হবে। এখন কিছু এটিওলজিক্যাল কিছু ফ্যাক্টর, যেটা পলিহাইড্রোমিয়াসের একচুয়াল কারণগুলো কি সেগুলো জানতে হবে, যেটা থেকে প্রত্যেকবার মোটামুটি এভরি এভরি সেশন বা এভরি অল্টারনেট সেশনেই আমাদের কোশ্চেন এসে থাকে। যেমন হচ্ছে আর যেটা মেইনলি আমাদের ভুল হয়ে থাকে, যে কিছু কিছু কজ হচ্ছে অলিগোহাইড্রোমিয়াসের, কিছু কজ যাবে হচ্ছে পলিহাইড্রোমিয়াসের মধ্যে। তো এই দুটার মধ্যেই মেইনলি হচ্ছে গিয়ে একটু ঘোরপাক খায়, যার জন্য এটা আপনাদেরকে একটু কেয়ারফুলি পড়তে হবে, মনে রাখতে হবে। যেমন এটিওলজিক্যাল কি কি ফ্যাক্টর আছে, কিছু আছে ফিটাল অ্যানোমালিজ এর জন্য, প্লাসেন্টার জন্য কিছু কারণ আছে, মাল্টিপল প্রেগনেন্সিস এর জন্য আছে, ম্যাটারনালের জন্য আছে, আর একটা আছে হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিকটা আমাদের হচ্ছে এখানে নেই, ইডিওপ্যাথিকটা হচ্ছে মেইন কজ। 50 to 60% কেসেসে দেখা যায় যে ইডিওপ্যাথিক কজটাই বেশি, যেটা হচ্ছে আননোন অরিজিন, এক্সাক্ট কারণটা ওভাবে জানা যায় না। ফিটাল অ্যানোমালির মধ্যে কি কি থাকতে পারে? কনজিনিটাল ফিটাল ম্যালফরমেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পলিহাইড্রোমিয়াস। ইন অ্যাবাউট 20% কেসেসে দেখা যায় যে ফিটাল অ্যানোমালি অ্যাসোসিয়েটেড থাকে। এখন কি কি অ্যানোমালি? সেসব ফিটাল অ্যানোমালি যেখানে হচ্ছে আমার মেনিনজাসটা এক্সপোজড থাকবে ম্যাক্সিমাম টাইম। মেনিনজাস এক্সপোজ থাকলে কি হবে? সিক্রেশন বাড়বে, যার জন্য অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম বাড়বে, পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। তো সেসব কন্ডিশন কি কি? অ্যানেনকেফালিতে আমরা জানি যে বা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট হয় না, মেনিনজাসটা ওপেন থাকে, সেক্ষেত্রে ওপেন স্পাইনাল বাইফিডাস সেম কেস। দেন ইসোফেজিয়াল এন্ড ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ফেসিয়াল ক্লেফট, যার জন্য হচ্ছে গিয়ে ফিটাস সোয়ালো করতে পারে না, হাইড্রোসফিটালিস, এসব কেসেস। এন্ড প্লাসেন্টার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কোরিওঅ্যানজিওম অফ দ্য প্লাসেন্টা যদি হয় কোনো পেশেন্টের, তখন সেক্ষেত্রে হচ্ছে পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। আর মাল্টিপল প্রেগনেন্সিস এর ক্ষেত্রে স্বাভাবিক, মাল্টিপল টুইন বা ট্রিপলেট যাই হোক, মাল্টিপল প্রেগনেন্সি মানে সবকিছু ওর বেশি বেশি, সেক্ষেত্রে hydramnios is more common in uniovular twins, usually affecting the second sex, যেটা হচ্ছে টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম আলটিমেটলি। আর ম্যাটারনাল কিছু কন্ডিশন আছে, সেক্ষেত্রে ম্যাটারনাল ডায়াবেটিক্স অথবা কার্ডিয়াক আর রেনাল ডিজিজ এসব ডেভেলপ করলে তখন সেক্ষেত্রে পলিহাইড্রোমিয়াস হবে। এক্ষেত্রে যেটা আমাদের জন্য মনে রাখতে হবে স্পেসিফিক্যালি, ম্যাটারনাল রেনাল ডিজিজ যদি বলে, সেক্ষেত্রে দেখা গেছে যে ম্যাটারনাল রেনাল ডিজিজ ইজ ইটসেলফ আ কজ অফ পলিহাইড্রোমিয়াস, বাট ফিটাল যদি রেনাল অ্যাজেনেসিস বলে, সেক্ষেত্রে সেটা কিন্তু আবার অলিগোহাইড্রোমিয়াসের কজের মধ্যে চলে যাবে। সেজন্য এসব পয়েন্টগুলো
বিশেষ করে হচ্ছে টিওলজিক্যাল ফ্যাক্টর গুলো আমাদেরকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। দেন হচ্ছে কমপ্লিকেশন। পলিহাইড্রামিয়াস হলে সমস্যা কি আমাদের? সমস্যা দুই ধরনের সমস্যা হতে পারে, কিছু সমস্যা মায়ের হবে, কিছু হচ্ছে বাচ্চার। তো মায়ের কি কি সমস্যা হবে? যখন ডিউরিং প্রেগনেন্সি there is increased incidence of pre-eclampsia, 25% কেসেসে দেখা গেছে pre-eclampsia রিস্কটা বেড়ে যায় পলিহাইড্রামিয়াস মমদের ক্ষেত্রে। malpresentation and persistence of the floating head, যার জন্য হেডটা অনেক উপরে থাকে, নর্মাল ডেলিভারির চান্সেস কমে যাবে। Then premature rupture of membrane, preterm labor, either spontaneous or induced, and accidental hemorrhage due to decrease in the surface area of the empty uterus beneath the placenta following the sudden escape of liquid amine। হঠাৎ করে স্বাভাবিক অনেক বেশি পরিমাণ পানি থাকার কারণে হঠাৎ করে দেখা গেছে যে মেমব্রেন রাপচার হয়ে গেছে, সাডেনলি গাশ অফ ফ্লুইড চলে আসছে, সেসব ক্ষেত্রে হচ্ছে ডেভেলপ করবে হেমোরেজ, পিপিএইচ ডেভেলপ করার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। অ্যাক্সিডেন্টাল হেমোরেজ ডিউরিং লেবার, লেবারের সময় কি হবে? আর্লি রাপচার অফ মেমব্রেন, যেটা বলেছে আর্লি রাপচার অফ মেমব্রেন হবে, কর্ড প্রোল্যাপস হতে পারে, পানি হঠাৎ করে বেশি ভেঙে গেছে, হঠাৎ করে গাশ অফ ওয়াটার বের হয়ে গেছে, দেখা গেছে কর্ডটা আগে আগে বের হয়ে গেছে, আহ আগে ডেলিভারি হয়ে গেছে, তখন হচ্ছে কি সেটাকে কর্ড প্রোল্যাপস বলি আমরা, যখন কর্ড আগে চলে আসে বাচ্চার। তো কর্ড আগে চলে আসলে তখন কি সমস্যা হয়? তখন দেখা গেছে যে সার্কুলেশনে হ্যাম্পার হয় বাচ্চার। তো ওই বাচ্চা যদি আর্লি ডেলিভারি না হয় সেক্ষেত্রে সার্কুলেশনে হ্যাম্পার হলে বাচ্চা আইওডি হয়ে যাবে, অথবা স্টিল স্টিল বার্থ হবে। uterine inertia, increased operative delivery due to malpresentation and retained placenta, postpartum hemorrhage, shock, and the postpartum hemorrhage is due to the uterine atony, mainly uterine atony develop করে, এজন্য হচ্ছে postpartum hemorrhage মেইনলি ডেভেলপ করে লেবারের সময়। আর পিউরিপ্রামের সময় কি হবে? স্বাভাবিক অনেক বড় পেট, অনেক বেশি পানি ছিল, সেখানে ইনভলিউশনটা একটু কম হবে, সাব ইনভলিউশন হবে, ইনক্রিজ পিউরিপ্রাল মরবিডিটি due to infection resulting from the increased operative interference and blood loss। আর ফিটাল কি প্রবলেম হবে? ফিটাসের প্রবলেম হবে there is increased perinatal mortality to the extent of about 50% cases এ ফিটাসের mortality rate বেড়ে যাবে। The deaths are mostly due to prematurity and congenital abnormality। এই বাচ্চার মায়ের পানি স্যাকের মধ্যে পানি বেশি থাকার কারণে বাচ্চার মারা যাওয়ার কারণটা কি হতে পারে? সেটা হচ্ছে সেক্ষেত্রে বাচ্চার ইনফেকশনের চান্সটা অনেক বেশি বেড়ে যাবে আর প্রিম্যাচুরিটি চান্স বেড়ে যাবে। দেখা গেছে যে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে হঠাৎ করে মেমব্রেন লিকেজ বা মেমব্রেন রাপচার হওয়ার জন্য প্রিটার্ম বা প্রিম্যাচিউর লেবার যেটা হবে বা ডেলিভারি যেটা হবে সেসব বাচ্চার ক্ষেত্রে স্বাভাবিক নিউনেটাল সেপসিসের চান্স অনেক বেশি থাকে, অথবা কনজেনিটাল অ্যাবনর্মালিটির চান্সেস বেশি থাকে পলিহাইড্রামিয়াস যেসব ক্ষেত্রে ডেভেলপ করে। তো এজন্য দেখা গেছে যে ওভারঅল 50%-এর মতো বাচ্চার মর্টালিটি রেটটাও বেড়ে যায়। Other contributing factors are cord prolapse, hydrospitalis effects of increased operative delivery and accidental hemorrhage। Then next slide এ যাই আমরা। এখন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কিভাবে করব আমরা পলিহাইড্রামিয়াসের ক্ষেত্রে? প্রথমে পেশেন্টকে তো হসপিটালাইজ করতে হবে। একটা পলিহাইড্রামিয়াসের পেশেন্ট আপনার কাছে এসছে, কিছুটা রেসপিরেটরি ডিস্ট্রেস, তার পেশেন্টের কমপ্লেন এরকম থাকবে, পেশেন্ট তো হ্যাঁ পলিহাইড্রামিয়াস ভাবে বুঝতে পারবে না। পেশেন্টের কমপ্লেন এরকম থাকবে যে হয়তো তার শ্বাসকষ্ট হচ্ছে, সে শুয়ে থাকতে পারছে না কোনো কারণে, অথবা লাইক তার যত তার প্রয়োজনের অতিরিক্ত তার অ্যাবডোমেন টেন্ডার হওয়ার কারণে তার যে ধরনের প্রবলেম হতে পারে ম্যাক্সিমাম সে ধরনের প্রবলেম পেশেন্ট কমপ্লেন করবে। তো সেক্ষেত্রে যদি পেশেন্ট হসপিটালাইজ হয়, আপনি হসপিটালাইজ করেন, দেখে মনে হলো আপনার পলিহাইড্রামিয়াস, মাইল্ড হলে তো মাইল্ড, মডারেট হলে মডারেট, সিভিয়ার হলে সিভিয়ার, আপনি ক্যাটাগরাইজ করে ফেললেন। দেন হসপিটালাইজেশনের প্রয়োজন হলে আমরা সেক্ষেত্রে প্রথমে কিছু ইনভেস্টিগেশন দিব যে তার কোনো পলিহাইড্রামিয়াস হওয়ার জন্য তার পেছনে কারণটা কি, ম্যাটারনাল কোনো জিডিএম আছে কিনা, যেমন পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, জিটিটি, এসবিওএনসি করলে তো আমরা ম্যাটারনাল ডায়াবেটিস বুঝতে পারবো, অথবা সিওলজি ফর কোনো ইনফেকশন আছে কিনা, রেড সেল অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা, আরএইচআইসি ইমিউনাইজেশন আছে কিনা, টার্গেটেড ইউএসজি ফর ফিটাল অ্যানোমালি এন্ড জেনেটিক সিনড্রোম, কোনো ফিটাসে কোনো অ্যানোমালি আছে কিনা সেটার উপর ডিসিশন নিয়ে তো মায়ের ফার্দার ডিসিশন নিতে হবে যে এটা কি টার্মিনেট করতে হবে প্রেগনেন্সি নাকি কন্টিনিউ করতে পারবো। সেজন্য আমাদের ইনভেস্টিগেশন গুলো জরুরি। করার পরে দেখলাম আমি কোনো ফিটাল অ্যানোমালি নেই, সেক্ষেত্রে কি হবে? যদি ট্রানজিয়েন্ট পরিমাণ থাকে, ট্রিটমেন্টের রেসপন্স করে আমাদের ম্যাটারনাল ডিস্ট্রেস এগুলো, তখন আমরা প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারি। অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেটিং ফ্যাক্টর ইফ এনি, যদি কমপ্লিকেটিং ফ্যাক্টর থাকে সেটাকে ম্যানেজ করবো আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে টার্ম পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো। টার্মে চলে আসলে তখন ডেলিভারির জন্য আদার ইন্ডাকশন দিয়ে অথবা হচ্ছে সিজারিয়ান সেকশন, যেটার জন্য যে আমরা গিয়ে
তখন টার্মিনেট করার চিন্তা করব। দেন ডেলিভারির সময় টু গার্ড এগেইনস্ট প্রিপিএইচ, অবশ্যই আমার প্রিপিএইচ এর কথা মাথায় রাখতে হবে যেহেতু পলিহাইড্রোমিয়াসের কেস। প্রিপিএইচ, দেন ধরো নিউনাটাল এক্সামিনেশন টু এক্সক্লুড ম্যান ফরমেশন, যেহেতু ওটার কারণ হিসেবে নিউনাটাল কনজেনিটাল অ্যানোমালি, ফিটাল কনজেনিটাল অ্যানোমালি গুলা মেইন কজ। কাজে আমাকে আফটার ডেলিভারি বাচ্চাকে থরলি এক্সামিনেশন করতে হবে যে তার কোনো আসলে ম্যালফরমেশন আছে কিনা, ফিটাল ম্যালফরমেশন আছে কিনা, বেবিটা কোনো ডিফেক্টিভ বেবি কিনা। তো যদি সেক্ষেত্রে এটা ট্রানজিয়েন্টের ক্ষেত্রে, বাট ম্যাটার্নাল ডিস্ট্রেসটা অনেক বেশি পারসিস্ট করছে, সেক্ষেত্রে আমরা কি হচ্ছে টার্ম পর্যন্ত ওয়েট করতে পারবো? সেক্ষেত্রে আমরা টার্ম পর্যন্ত ওয়েট করতে পারবো না। যদি 37 সপ্তাহ পর্যন্ত, 37 সপ্তাহ কম হয়, সেক্ষেত্রে আমাদেরকে রিপিটেড অ্যামনিও রিডাকশন করতে হবে। দ্যাট মিনস ভেতরে একটা সিরিঞ্জ ইনসার্ট করে সেখান থেকে কিছু কিছু পরিমাণ করে ফ্লুইড আস্তে আস্তে করে বের করে নিয়ে আসতে হবে। সেটা একটা প্রসিডিউর, যদিও এটাকে প্র্যাকটিক্যালি ওভাবে প্র্যাকটিস করা হয় না, তবুও অ্যামনি রিডাকশন রিপিটেডলি টিল ফিটাল ম্যাচুরিটি পর্যন্ত। তারপরে হচ্ছে ডেলিভারি চিন্তা করব যদি তারপরও কারেকশন না হয়। আর যদি প্রেগনেন্সি 38+ উইকস হয়ে যায় তখন তো ওটা খুব বেশি একটা কনসার্ন না। অ্যামনিও রিডাকশন কারেকশন ইফ কারেকশন অফ লাই ইফ নিডেড, যদি দরকার পড়ে লাই প্রেজেন্টেশন এগুলো কারেক্ট করে অ্যামনিও রিডাকশন করে স্ট্যাবিলাইজিং দ্য অক্সিটোসিন ড্রিপ দিয়ে এআরএম করে আমরা আর্টিফিশিয়াল সরি এআরএম করে কন্ট্রোলড এআরএম রাপচার অফ আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে দেন হচ্ছে ডেলিভারির জন্য প্রিপেয়ার করব। এআরএম অক্সিটোসিন ড্রিপ দিয়ে আমরা এনভিডির জন্য পেশেন্টকে ট্রাই করব 38+ উইকস এর পরে চলে গেলে। আর 37-এর কম হয়ে গেলে তখন তো সেক্ষেত্রে আমি রিডাকশন করে রাখার চেষ্টা করব যদি পসিবল হয়। আর যদি ফিটাল অ্যানোমালি, এক্ষেত্রে যদি ফিটাল অ্যানোমালি কোথাও কোনোটা থাকে, যদি ফিটাল অ্যানোমালি থাকে তখন সেটা হচ্ছে গিয়ে ফিটো ম্যাটার্নাল ইউনিট, গাইনি যে একটা ইউনিট আছে ফিটো ম্যাটার্নাল ইউনিট সাব স্পেশালিটি, ওটার আন্ডারে চলে যাবে পেশেন্ট। তখন সে ফিটো ম্যাটার্নাল মেডিসিনের আন্ডারে পেশেন্টকে রেফার করে দিতে হবে অ্যাজ গাইনোকোলজিস্ট, আমাদের যারা মাদারে অপশন গাইনিতে আছে তাদের ক্ষেত্রে। দেন প্রেগনেন্সি টার্মিনেট, তারা ডিসিশন নেবে প্রেগনেন্সি টার্মিনেট করবে অথবা ডেলিভারি ইজ দ্য অপশন। দেন সার্ভাইকাল কিভাবে প্রেগনেন্সি টার্মিনেশন করবে? সার্ভাইকাল রাইপেনিং করে এআরএম করে যেভাবে নর্মাল প্রসিডিউরে টার্মিনেট করে সেভাবে তার টার্মিনেশনের ডিসিশন নেবে। দেন ডেলিভারি অ্যাজ ইউজুয়াল ডেলিভারি, তখন ডেলিভারি টাইমে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, পিপিএইচ এর উপর কনসার্ন রাখতে হবে যেন পিপিএইচ ডেভেলপ না করে পেশেন্ট। এটা হচ্ছে আমরা যে ম্যানেজমেন্টে দেখলাম, এটা হচ্ছে ক্রনিক্যালি যদি কোনো পেশেন্ট পলিহাইড্রোমিয়াস হয়, ইউজুয়ালি ক্রনিক পলিহাইড্রোমিয়াসটা মেইনলি ডেভেলপ করে। একুইট কেস খুবই রেয়ার কন্ডিশনে একুইট পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করে। ম্যাক্সিমাম দেখা গেছে যে একুইট পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করে হচ্ছে টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোমের ক্ষেত্রে উইদিন ডেজ যেটা ডেভেলপ করে যায়। একুইট পলিহাইড্রোমিয়াসটা কি? একুইট পলিহাইড্রোমিয়াস ইজ এক্সট্রিমলি রেয়ার, দ্য অনসেট ইজ একুইট এন্ড অ্যাকুমুলেটস উইদিন আ ফিউ ডেজ, যেটা খুবই রেয়ার কন্ডিশনে। ইট ইউজুয়ালি অকার্স বিফোর 20 উইকস অফ দ্য প্রেগনেন্সি। ইট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ মনোজাইগোটিক টুইন, যেটা বললাম যে উইথ টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম যে ক্ষেত্রে হয়, অথবা কোরিয়ান জিওম অফ দ্য প্লাসেন্টা, এই দুইটা কেসেস এর ক্ষেত্রে দেখা গেছে যে একুইটলি উইদিন ডেজ এর মধ্যে পলিহাইড্রোমিয়াস পেশেন্ট ডেভেলপ করতে পারে। আর সেটাও দেখা যায় যে 20 সপ্তাহ আগেই ডেভেলপ করে। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট মোডালিটিসটা কি রকম হবে? মোস্ট অফেন স্পন্টেনিয়াস অ্যাবর্শন অকার্স। 20 সপ্তাহ আগে ডেভেলপ করে গেছে পলিহাইড্রোমিয়াস, টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম আছে, এসব ক্ষেত্রে স্পন্টেনিয়াস অ্যাবর্শনের চান্সেসটা অনেক বেশি। ইন কেসেস অফ দ্য সিভিয়ার টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম, রিপিটেটিভ অ্যামনিওট রিডাকশন আনটিল দ্য এপিআই ইজ নর্মাল। আমরা রিপিটেটিভ অ্যামনিও রিডাকশন করে পেশেন্টটাকে রাখতে পারি যতক্ষণ পর্যন্ত আমার এএফআই নর্মাল পর্যন্ত না আসে, নর্মাল লিমিট পর্যন্ত না আসে, মে ইমপ্রুভ দ্য পেরিনেটাল আউটকাম। Then laser ablation may cure the causes of twin transmission syndrome, whereas amni reduction only treats the symptoms. amni reduction করে আমি মাকে একটু রিলিফ দিতে পারবো, বাট লেজার অ্যাবলেশন করলে সাধারণত কস্টটা রিমুভ হয় বলা হয়। এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ খুব একটা বেশি আমাদের দেশে এখন পর্যন্ত হয় না। দেন পরের টপিকটা, আর এতক্ষণ গেল আমাদের পলিহাইড্রোমিয়াস, এখন হচ্ছে অলিগোহাইড্রোমিয়াস। অলিগোহাইড্রোমিয়াস অথবা অলিগমিয়াস বলি আমরা যেটাকে, সিনোনিম। এটা ডেফিনিশন কি? It is extremely rare condition where the liquor amni is deficient in amount to an extent of less than 200 ml at term. কখন 200 ml এর মতো থাকবে? টার্মের সময়, যেখানে আমার টার্মের দিকে থাকার কথা ছিল 800 থেকে 1000 ml। সোনোগ্রাফিক্যালি কি পাবো? ইট ইজ ডিফাইন্ড when the maximum vertical pocket of liquid is less than 2 cm, অথবা whereas when the amniotic fluid index যদি আমরা এপিআই অথবা এফআই যেটাই বলি is less than 5 cm হয়, তখন সেটাকে 50% এর কম হলে আমরা অলিগোহাইড্রোমিয়াস হিসেবে ডিফাইন করব।
with API less than 5 cm below the 5th percentile অথবা more than 24 cm above the 95th percentile was considered abnormal at gestational age. কোন থেকে কোন এজ পর্যন্ত? 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে যদি কোনো কারণে আমাদের এএফআইটা 5 সিএম এর কম হয় অথবা 24 সিএম এর বেশি হয়, মানে 5 থেকে 24 পর্যন্ত নর্মাল, এর থেকে কম বা বেশি হলে তখন সেটা অ্যাবনর্মাল ফর জেস্টেশনাল এজ হিসেবে কাউন্ট করব। কখন? 28 থেকে 40 সপ্তাহের মধ্যে। আর এর আগে যেটা ডেভেলপ করে পলিহাইড্রোমিয়াস 20 উইকস এর আগে ডেভেলপ করে যায় 20 উইক ট্রান্সমিশন সিনড্রোমের ক্ষেত্রে, সেটা তো বললাম একুইট পলিহাইড্রোমিয়াস যেটা। In absence of any measurable pocket of amniotic fluid is defined as the anhydromnios. কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডিপেস্ট ভার্টিক্যাল পকেটটা মেজারই করা যায় না, সেসব ক্ষেত্রে আমরা সেটাকে অ্যানহাইড্রোমিয়াস বলবো, মানে পানি নেই। অনেক ক্ষেত্রে পেশেন্ট এসে বলে যে আমি অন্য কোথাও গিয়েছিলাম, সেখান থেকে আমাকে রেফার করেছে এখানে, এটা বলে যে আমার পানি নেই, পানি শুকিয়ে গেছে। তো সেসব কন্ডিশনকে আমরা কি বলবো? অ্যানহাইড্রোমিয়াস। এপিআই বিটুইন 5 and 8 is termed as the borderline API or borderline oligohydromios. এখন এটা মেজার আমরা কিভাবে করি সেটা দেয়া হয়েছে। মেজারিং অ্যামনিওটিক ফ্লুইড, যে আমরা ডিফাইন করব অলিগোহাইড্রোমিয়াস বা পলিহাইড্রোমিয়াস, সেটা ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে যে দুটা জিনিস দেখতে হয়, এএফআই, এসজিপি, সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট, আর হচ্ছে গিয়ে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, যেটা দেখি গেল। তো ইউটেরাস ইজ ডিভাইডেড ইনটু 4 কোয়াড্রেন্টস। এটা হচ্ছে সোনোগ্রাফিক্যালি দেখা হয়, ইউটেরাসটা 4টা কোয়াড্রেন্টে ডিফাইন করে, একটা কোয়াড্রেন্টের আমার অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ মেজার করে দেন ইন টোটাল করে এএফআইটা মেজার করা হয়। আর হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেট যেটা, সেটা একটা সিঙ্গেল ডিপেস্ট ভার্টিক্যাল পকেট যেটা থাকে সেটাকে মেজার করা হয় সোনোগ্রাফিক্যালি। এই হোয়াট মেজার্স আর লো অলিগোহাইড্রোমিনাস। 5 সিএম যদি থাকে এএফআই, যেটা বললাম 5 সিএম অথবা বিলো এএফআইটা, তখন সেটাকে বলবো আমরা অলিগো। আর এদিকে যদি ডিপ্রেস ভার্টিক্যাল পকেটটা 2 সেন্টিমিটার বা তার কম আসে সোনোগ্রাফিক্যালি, তখন আমরা সেটাকে বলবো অলিগোহাইড্রোমিনাস। বোথ মেথডস আর ইফেক্টিভ ইন মেজারিং অ্যামনিওটিক ফ্লুইড লেভেল ইন পিপ্রম, প্রিটার্ম প্রমের ক্ষেত্রে। তার এটিওলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, এটাকে জানতে হবে। পলিহাইড্রোমিয়াসে আলাদা করে জানতে হবে, অলিগোহাইড্রোমিয়াসে আলাদা করে জানতে হবে। দুটাকে গোলানো যাবে না পরীক্ষার হলে, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর কোশ্চেনে উলটপালটটা এখানেই হয়। তো কি কি এটিওলজিক্যাল ফ্যাক্টর আছে? ফিটাল কন্ডিশন আছে কিছু, ম্যাটারনাল কন্ডিশন আছে কিছু। ফিটাল যদি ক্রোমোজোমাল আর স্ট্রাকচারাল কিছু অ্যাবনর্মালিটি, রেনাল এজেনেসিস, ফিটাল রেনাল এজেনেসিস যেটা বলেছিলাম, যদি থাকে ফিটাল রেনাল এজেনেসিস, সেটা কজ হবে অলিগোহাইড্রোমিয়াস। ম্যাটারনাল রেনাল এজেনেসিস বা ম্যাটারনাল রেনাল ডিজিজ যেটাই থাকুক, সেটা কজ হবে পলিহাইড্রোমিয়াসে। অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি, স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেন, ইনফেকশন, কিছু ড্রাগের জন্য যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস, এসি ইনহিবিটরস, পোস্ট ম্যাচুরিটি। সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পেশেন্ট কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন, পেশেন্ট অলিগোহাইড্রোমিয়াস নিয়ে আমার কাছে, পেশেন্টের প্রোস্টাগ্ল্যান্ডিন কোনো ইনহিবিটর চলছে কিনা অথবা এসি ইনহিবিটর চলছে কিনা, সেটা দেখে সেই ড্রাগগুলো যদি চেঞ্জ করা যায়, অল্টারনেট কিছু দেওয়া যায় পেশেন্টকে, সেগুলো সাজেস্ট করতে হবে। কারণ এভরি 3 আওয়ার্স অল্টারনেটিভ, মানে এভরি অল্টারনেট 3 আওয়ার্সে আমার অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ চেঞ্জ হচ্ছে। কাজে এট এ টাইম যদি আমি অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম পাই কোনো কারণে, সেক্ষেত্রে আমার কজ ডায়াগনোসিস করে যদি দেখা গেছে যে পেশেন্ট কিছু ড্রাগ পাচ্ছে, সেগুলো চেঞ্জ করে দিয়ে এটাকে ইমপ্রুভ করা যাচ্ছে, তাহলে সেটাই করতে হবে, যেটা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে আমাদের। দেন পোস্ট ম্যাচুরিটি আইওজিআর, amnion nodosum, failure of secretion by the cells of the amnion covering the placenta. সেলগুলো সিক্রেট করতে পারে না, যার জন্য ফর্মেশন, ফ্লুইড সিক্রেশন, মানে সিক্রেশন ফর্মেশন যেটাই বলেন, দুটাই কম হয়, অলিগোহাইড্রোমিয়াস ডেভেলপ করে। আর ম্যাটারনাল কিছু কারণ আছে, যেমন হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ম্যাটারনাল হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ওখানে ছিল কার্ডিয়াক ডিসঅর্ডার আর হচ্ছে রেনাল কিছু ডিজিজ এর কথা বলা ছিল। আর এখানে হচ্ছে ম্যাটারনাল হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ডিহাইড্রেশন অ্যান্ড ইডিওপ্যাথিক। দেন কমপ্লিকেশন কি হতে পারে? ফিটাল কিছু কমপ্লিকেশন, ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন অ্যাজ ইউজুয়াল। ফিটাল কমপ্লিকেশন তো অলিগোহাইড্রোমিয়াসের ক্ষেত্রে ফ্লুইড নেই, ফিটাসের অ্যাবর্শনের দিকে চলে যাবে। অ্যাবর্শন হবে ডিফর্মিটি ডিউ টু ইন্টারঅ্যামনিওটিক অ্যাডহেশন অর ডিউ টু কম্প্রেশন, ভেতরে ফ্লুইড নেই, কুশন হিসেবে কোনো কিছুই কাজ করতে পারবে না, যার জন্য ডিফর্মিটি বেশি ডেভেলপ করবে। দ্য ডিফর্মিটিস ইনক্লুড অল্টারেশন ইন দ্য শেপ অফ দ্য স্কাল, নেক, ক্লাব ফুট অর ইভেন অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব। ফিটাল পালমোনারি হাইপোপ্লাসিয়া ডেভেলপ করবে, মেবি দ্য কজ আর ইফেক্ট হিসেবে ফিটাল পালমোনারি হাইপোপ্লাসিয়া যে কোনো কারণ হিসেবেও থাকতে পারে, অথবা ইফেক্ট হিসেবে ফিটাল পালমোনারি হাইপোপ্লাসিয়া ডেভেলপ করতে পারে। কর্ড কম্প্রেশন, হাই ফিটাল মর্টালিটি। ম্যাটারনাল প্রলং লেবার ডিউ টু ইনার্শিয়া, increased operative interference due to malpresentation. The sum effect may lead to increased maternal morbidity.
সেক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা অলিগোহিটামিয়াসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি দিব? প্রেজেন্স অফ দ্য ফিটাল কনজেনিটাল ম্যালফরমেশন নিডস রেফারেল টু দ্য ফিটাল মেডিসিন ইউনিট, যেটা বললাম ফিটো ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের মধ্যে আন্ডারে চলে যাবে। when decision for delivery is made it should be done irrespective of the period of gestation। তখন আমরা জেস্টেশনের কথা চিন্তা করব না যে কত সপ্তাহ ডেলিভারি এখন করব কি করব না, রাখবো কি রাখবো না, সেটা না চিন্তা করে ডিসিশন নিতে হবে ডেলিভারির জন্য। আইসোলেটেড অলিগোহিটোমিয়াস ইন দ্য থার্ড ট্রাইমেস্টার উইথ আ নর্মাল ফিটাস মে বি ম্যানেজ কনজারভেটিভলি। আমরা কখন মানে অলিগোহিটোমিয়াস একটা পেশেন্ট রেখে দিব? যখন দেখবো যে একটা নর্মাল ফিটাস আছে, প্লাস হচ্ছে ডেলিভারি টার্মের দিকে চলে গেছে, একটা আইসোলেটেড অলিগোহিটোমিয়াস, প্রত্যেকটা আলট্রাতে আমরা অলিগোহিটোমিয়াস পাচ্ছি না, একবার বা দুইবার দেখলাম যে কিছুটা কম আছে, সেসব ক্ষেত্রে যদি রাখা যায় রেখে দিব। আর যদি একদমই অ্যানহাইড্রোমিয়াস ডেভেলপ করে যায় বা খুব আর্লি স্টেজে ডেভেলপ করে যায়, আর্লি এজে ডেভেলপ করে যায়, তখন তো বাচ্চাটাকে রাখা পসিবল হবে না, টার্মিনেশন ইজ দ্য বেস্ট ডিসিশন এভার। কনজারভেটিভ দেন যেটা বললাম, isolated oligotomies in the third trimester with a normal fetus may be managed conservatively. Oral administration of water increases amniotic fluid volume. In labor, cord compression is more common. Amnio infusion, prophylactic or therapeutic, যেটা ওই যে আগে বললাম অ্যামনিও রিডাকশন, আগে হচ্ছে সিরিঞ্জ দিয়ে আমি পানি বের করে নিয়ে আসবো, এখানে কিছুটা ইনফিউশনের কথা বলা হয়েছে। ফর মিকোনিয়াম ডিগরি ইজ ফাউন্ড টু ইমপ্রুভ দ্য নিউনাটাল আউটকাম। মাকে বেশি বেশি ওরাল ফ্লুইড খেতে বলতে হবে। অ্যামনিও ইনফিউশন যদি করা যায় সেক্ষেত্রে আমরা অ্যামনিও ইনফিউশন করতে পারি। এখন আমাদের পরের টপিকটা, একটা টপিক তো মোটামুটি এখন যেটা অ্যামনিওটিক ফ্লুইড অ্যাবনর্মালিটিস এর মধ্যে পলিহাইড্রোমিয়াস অলিগোহাইড্রোমিয়াস দুটো টপিক আমরা ডিসকাস করলাম। এখন দ্বিতীয় যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ প্লাসেন্টা এন্ড কর্ড, যেটা থেকেও প্রত্যেক সেশনে বা প্রত্যেক অল্টারনেট সেশনে কিছুটা মানে কোশ্চেন থাকে ইনভেরিয়েবলি। দেখা গেছে ম্যাক্সিমাম পোর্শনে এসবিএটা বেশি থাকে, অথবা এমসিকিউটা একটু কম থাকে, এসবিএটা বেশি থাকে এখান থেকে। এজন্য এই টপিকটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কিছুটা শুনলে হয়তো কাজে দিবে। তো আমি একটু শর্টলি এটাকে ডিসকাস করতে চাচ্ছি। অ্যাবনর্মালিটিস অফ প্লাসেন্টা এন্ড কর্ড, কি কি অ্যাবনর্মালিটিস হতে পারে? প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি আছে, কিছু কিছু কর্ডের অ্যাবনর্মালিটি আছে। প্লাসেন্টা যে নর্মাল প্লাসেন্টা থেকে ডেভেলপমেন্টাল সাইজ শেপ এগুলোর অনুযায়ী যে প্লাসেন্টাল যে অ্যাবনর্মালিটি অফ ওয়েট, সেগুলোকে আমরা প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি মেইনলি এখানে বলছি। এমনিতে প্লাসেন্টা প্রিভিয়া বা আদার্স প্লাসেন্টা একটিটা পার্কেটা এসব সম্পর্কে ডিসকাস করছি না। এটা হচ্ছে প্লাসেন্টা ফর্মেশনে যেসব সমস্যা হয় সেগুলো। প্লাসেন্টা সাকসেন্চুরিয়েটা, প্লাসেন্টা এক্সট্রাকোরিয়ালিস, প্লাসেন্টা মেমব্রেনাসিয়া, প্লাসেন্টা বাইলোবেট, প্লাসেন্টা ফেনেস্ট্রেটা। এখন এর মধ্যে এক্সট্রাকোরিয়ালিস এর মধ্যে আবার দুই ধরনের আছে, সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা এন্ড প্লাসেন্টা মার্জিনেটা। আর প্লাসেন্টা মেমব্রেনাসিয়া যেটা, সেখানে আমি পাশে একটা পয়েন্ট লিখেছি যে মোর চান্স টু ডেভেলপ দ্য প্লাসেন্টা প্রিভিয়া অ্যাজ দ্য প্লাসেন্টা বিকামস বিগার এন্ড থিনার। এক্ষেত্রে দেখা যায় মেমব্রেনাসিয়ার ক্ষেত্রে প্লাসেন্টাটা কিরকম হয়, অনেক থিন হয় আর বড় বড় হয়, যার জন্য হচ্ছে সেক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া ডেভেলপ করার চান্সেস অনেক বেশি থাকে। আর কিছু কর্ড অ্যাবনর্মালিটিস আছে, যেমন কর্ডের ক্ষেত্রে কিছু অ্যাটাচমেন্টের সমস্যা আছে, কিছু কর্ডের লেন্থের সমস্যা আছে। লেন্থের সমস্যার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সবাই হয়তো শর্ট কর্ড হতে পারে অথবা লং কর্ড হতে পারে, এছাড়া তো কোনো সমস্যা হওয়ার কথা না। বাট অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কি হয়, দুই ধরনের প্রবলেম হয়, বেটেলডোর প্লাসেন্টা বলা হয় আর ফিলামেন্টাস প্লাসেন্টা। এখন আমাদেরকে এই যে নামগুলো, কঠিন কঠিন নামগুলো, এগুলোর ভেতরে একটু 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 করে হলেও জানতে হবে যে কোনটা কোনটাকে কেন এই নাম দেয়া হয়েছে বা কি কোনটাতে কি হয়। এখানে আমি একটা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। রেগুলার যে প্লাসেন্টা সেটার একটা ফিগার এখানে দেয়া আছে, মোস্ট কমন। দেন যেটা বললাম যে আমরা প্লাসেন্টা এক্সট্রাকোরিয়ালিস এর মধ্যে সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা, প্লাসেন্টা মার্জিনাটা। সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা হচ্ছে অ্যামনিয়ন এন্ড কোরিয়ন, থিকেন্ড এন্ড ফোল্ডেড ব্যাক। এটা ঠিক হবে, অ্যামনিয়ন কোরিয়ন দুইটাই আবার ফোল্ডেড ব্যাক হবে। ব্যাটেলডোরের ক্ষেত্রে কর্ড ইনসার্টেড নিয়ার দ্য প্লাসেন্টা, ব্যাটেলডোর একটু পরে বলি, সার্কামভ্যালেন্টের পর সার্কাম মার্জিনেটা। কোরিয়নিক কোরিয়নিক মেমব্রেনস ইনসার্ট ইনওয়ার্ড, এটাও ইনওয়ার্ডে ইনসার্ট হবে, বাট এটা হচ্ছে কি সেন্টার পর্যন্ত চলে আসবে, এটা পেরিফেরির দিক পর্যন্তই থেকে যাবে। ভিলামেন্টাস প্লাসেন্টার কি, কর্ডের ইনসার্শন ইনটু দ্য মেমব্রেন। দেন হচ্ছে ফোরকেট, এটা আমাদের দততে এটার কথা মেনশন করা নেই, তবুও যদি জানার জন্য জেনে রাখতে পারেন, কর্ড সেপারেটস বিফোর দ্য রিচিং প্লাসেন্টা। সাকসেন্চুরি এটা কি, এখানে অ্যাকচুয়ালি একটা এডিশনাল লোব তৈরি হয়, এডিশনাল লোব অফ প্লাসেন্টা তৈরি হয়, এটা নর্মাল প্লাসেন্টার থেকে একটা স্মলার লোব তৈরি হয়। সেক্ষেত্রে আরেকটা যেটা আছে বাইলোবেট প্লাসেন্টার সাথে কিছুটা সিমিলার, এই সেম সাকসেন্চুরি এটা যেটা হয় অ্যাকচুয়ালি। তো বাইলোবেটের ক্ষেত্রে সেম সিমিলার দুইটা লোব তৈরি হয়, সেম সাইজের, ইকুয়াল শেপের। আর এক্ষেত্রে দেখা যায় যে এটার থেকে একটু ছোট ছোট অন্য একটা লোব, এক্সেসরিজ একটা লোব তৈরি হয় সাকসেন্চুয়েটার ক্ষেত্রে।
ফিনেস্টেটাতে কি কি হবে, কিছু মিসিং কোটাইলিডন থাকবে, কোটাইলিডনের পরিমাণ কোথাও জায়গায় জায়গায় অ্যাবসেন্ট থাকবে, যেমন হচ্ছে সেন্ট্রাল কোটাইলিডন মিসিং এখানে বলা হয়েছে। আর ব্যাটেল ডোর যেটা আমরা বললাম, ব্যাটেল ডোর প্লাসেন্টা কোনটা, কর্ড ইনসার্টেড নিয়ার দ্য প্লাসেন্টাল মার্জিন। এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি দেখা যায় যে আসছে এর আগে এফসিপিএস কোশ্চেনে। ব্যাটেল ডোর প্লাসেন্টা কখন হচ্ছে, কর্ডটা মার্জিন ইনসার্শন হয় প্লাসেন্টাল মার্জিনে। তো এই ছবিগুলো এছাড়া যদি আপনারা দত্ত একটু দেখেন, দত্তের হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 17-তে মাল্টিপল প্রেগনেন্সি, অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার, অ্যাবনর্মালিটিস অফ দ্য প্লাসেন্টা এন্ড কর্ড, এই চ্যাপ্টারটাতে যদি প্লাসেন্টাল অ্যাবনর্মালিটির ক্ষেত্রে দেখেন তখন কিছু হাইলাইটেড পয়েন্ট আছে, যেমন প্লাসেন্টা সাকসেন্টুয়েটার ক্ষেত্রে বলা হয়েছে যে দ্য এক্সেসরি লোব ইজ ডেভেলপড ফ্রম দ্য অ্যাক্টিভেটেড ভিলাই অন দ্য কোরিয়নিক লিভ। ইন কেসেস অফ দ্য অ্যাবসেন্স অফ দ্য কমিউনিকেটিং ব্লাড ভেসেলস ইট ইজ কল্ড দ্য প্লাসেন্টা স্পুরিশিয়া। আমি এখন যে কথাগুলো বলছি এগুলো দত্ত থেকে বলছি সরাসরি। তো এই এই জিনিসগুলো একটু টুকটাক পয়েন্ট গুলো মনে রাখতে হবে, এটা একটা ওভারভিউ দেওয়ার জন্য, শর্ট শর্ট করে মনে রাখার জন্য। এছাড়া দত্ত থেকে এইসব হাইলাইটেড পয়েন্ট গুলো আপনাদেরকে কিছুটা জেনে নিতে হবে। দেন কিভাবে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস ডেফিনেটলি আফটার রিমুভাল অফ দ্য প্লাসেন্টা, প্লাসেন্টা যখন আউট হয়ে যাবে তখন প্লাসেন্টা দেখে আমাকে প্লাসেন্টাল টাইপ ডায়াগনোসিস করতে হবে। সেক্ষেত্রে যদি আমি দেখি প্লাসেন্টা সাকসেন্চুয়েটা, তো সাকসেন্চুরিটা যদি হয় সেক্ষেত্রে এক্সট্রা একটা লোভ ভিতরে রয়ে গেছে, তো পিপিএইচ এর চান্স বাড়বে যদি আমি সেটাকে এক্সপ্লোর না করি, বের করে নিয়ে আসি, তখন সেক্ষেত্রে ডায়াগনোসিসের পর এক্সপ্লোরেশনটা ইম্পর্টেন্ট। এরকম দেন প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিস যেটা বললাম, সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা, প্লাসেন্টা মার্জিনাটা। আর হচ্ছে এর মধ্যে প্লাসেন্টা মার্জিনাটা এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা একটু দেখে নিবেন। আর প্লাসেন্টা মেমব্রেনাসিয়া যেটা বললাম, এখানে ইম্পর্টেন্ট লাইন একটাই, যে প্লাসেন্টা মেমব্রেনাসিয়ার ক্ষেত্রে এটা একটু থিন হয় আর লার্জ হয়, দ্যাটস ওয়াই হচ্ছে সেক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া ডেভেলপ করার চান্সেস বেশি থাকে, ইন্টারনাল লস পর্যন্ত চলে যায় প্লাসেন্টা, প্রিভিয়া ডেভেলপ করার চান্স থাকে। প্লাসেন্টা বাইলোবেটটা কিছুটা হচ্ছে প্লাসেন্টা সাকসেন্চুয়েটার মতো। আর এরপরে থাকলো হচ্ছে প্লাসেন্টা ফিনেস্টেটা, যেটা হচ্ছে মিসিং কোটাইলিডন দিয়ে আমরা ডিফাইন করতে পারি। কর্ড অ্যাবনরমালিটিস এর মধ্যে হচ্ছে ব্যাটেলডোর এন্ড ভিলামেন্টাস। ব্যাটেলডোরের ক্ষেত্রে যেটা বললাম, যেটা অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে মার্জিন অফ দ্য প্লাসেন্টায় কর্ডটা, আর ভিলামেন্টাস প্লাসেন্টা হচ্ছে অ্যাটাচ টু দ্য মেমব্রেন। এই দুটো জিনিস একটু মোটামুটি জানলেই হবে। দেন ভাসা প্রিভিয়া সম্পর্কে একটা কথা বলা আছে, এটাও টুকটাক দেখে রাখবেন। আহ এছাড়া ক্লিনিক্যাল সিগনিফিকেন্স গুলো একটু কেয়ারফুলি প্লাসেন্টাল অ্যাবনরমালিটিস এর ক্ষেত্রে আপনাদেরকে জেনে নিতে হবে টুকটাক, কোনটার ক্ষেত্রে পিপিএইচ বেশি ডেভেলপ করে, কোনটার ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া চান্সেস বেশি থাকে, এরকম। তো দেখা গেছে যে কোনটা কি সেটা যদি আপনি জানেন তাহলে মোটামুটি একটা এসবিএ অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপাতত আমাদের সেশনটা আমরা এখানেই শেষ করছি। আহ হোপফুলি কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা। আহ ধন্যবাদ আপনাদের সবাইকে। উম, উম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইলো সামনের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য। সবাই আমরা বিসিপিএস এর আন্ডারে ট্রেনিং করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আহ আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।